ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। আমরা যে মেটালের এক্সট্রাকশন করছিলাম, সেই মেটালের এক্সট্রাকশনের মধ্যে আমরা এতদিনে জিঙ্ক করেছি, কপার করেছি এবং অ্যালুমিনিয়াম করেছি। এবং আশা করছি জিঙ্ক, কপার এবং অ্যালুমিনিয়াম থেকে যে যে আমি জিনিস করিয়েছি সেটা তোমরা ভালো করে লিখে নিয়েছো। আজকে আমাদের সিলেবাসে আরেকটা ধাতু আছে, সেই ধাতু নিষ্কাশনটা আমরা করব, সেটা হচ্ছে আয়রন ধাতু নিষ্কাশন, এফি। এবং এফি ধাতুটা আমরা নিষ্কাশন করব হিমাটাইট আকরিক থেকে। হিমাটাইট আকরিক থেকে Fe2O3, Fe2O3 এটা হচ্ছে হিমাটাইট, হিমাটাইট বা রেড হিমাটাইট যাই বলো না কেন, হিমাটাইট আকরিক থেকে, হিমাটাইট Fe2O3 আকরিক থেকে আয়রন ধাতু নিষ্কাশন, আকরিক থেকে আয়রন ধাতু নিষ্কাশন। দেখো এখানে একটু 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 লেন্দি হবে, একটু বড় হবে, তো সুতরাং তোমরা একটু খাতা পেন নিয়ে বুঝবে এফি ধাতু নিষ্কাশন এবং তোমরা এটাকে নোট করে নেবে। আমি একদম তোমাদের জন্য নির্যাস তুলে নিয়েছি, এই জায়গাটা তোমরা ভালো করে করবে। দেখো প্রথমেই যেটা আমরা করব সেটা হচ্ছে আকরিকের চূর্ণীকরণ। আমরা তো প্রথম স্টেপটা করি আকরিকের চূর্ণীকরণ। 1 নম্বর স্টেপ আমরা করব আকরিকের চূর্ণীকরণ। আকরিককে প্রথমে চূর্ণ করতে হয়, আকরিকের চূর্ণীকরণ আমরা এটা প্রথম স্টেপে করি। যে আকরিকটাকে তো আমরা শিলা আকারে পাবো, তো সেটাকে আমরা কিন্তু প্রথমে চূর্ণ করে নেব, ক্রাসার মেশিন দিয়ে আমরা চূর্ণ করব। তাহলে আকরিককে প্রথমে চূর্ণকরণ করা হয়। তাহলে আমরা এটা লিখব আকরিককে প্রথমে চূর্ণীকরণ বা আকরিককে চূর্ণ করে, আকরিককে চূর্ণ করে ডাস্ট ফর্মে আনা হয়, ডাস্ট ফর্মে আনা হয়, ডাস্ট রূপে আনা হয়। এটা হলো, এটা প্রথম, এটা সব আকরিকের ক্ষেত্রেই এই কথাটা করা হয়। দ্বিতীয়টা যেটা করব আমরা আকরিকের গাড়িকরণ। দ্বিতীয় নম্বর আমরা কি করব আকরিকের গাড়িকরণ, আকরিকের গাড়িকরণ। এবং গাড়িকরণটা আমরা কিভাবে করব? গাড়িকরণটা আমরা যেটা করেছিলাম দেখো অভিকর্ষ পদ্ধতিতে। অভিকর্ষ পদ্ধতিতে আমরা এই আয়রন ধাতুটাকে সাধারণত একটু তো মানে একটু তো এদের তো ওয়েটটা বেশি হয়, এটা তো ভারী ধাতু, আয়রন ধাতু। তাহলে আয়রনের যে আকরিকটা, সেই আকরিকটা কিন্তু নিচের দিকে চলে আসে এবং যে খনিজ মলগুলো ছিল সেই খনিজ মল কিন্তু উপরের দিকে থাকে। এবং যদি একটা জেট তুমি যদি একটা কোনো ওয়াটার পাঠাও তাহলে কিন্তু সেই খনিজ মলগুলো আস্তে আস্তে করে দূর হয়ে যায়। এবং এই পদ্ধতিটা কি পদ্ধতি বলেছিলাম? এই পদ্ধতিটা আমি বলেছিলাম গ্র্যাভিটি সেপারেশন বা অভিকর্ষ পদ্ধতি। এবং এখানে আমরা যেটা করব যে চূর্ণীকৃত আকরিক ধৌতকরণ, চূর্ণীকৃত আকরিককে ধৌতকরণ বা চূর্ণীকৃত আকরিককে গ্র্যাভিটি সেপারেশনের বাংলা কি? ধৌতকরণ বা অভিকর্ষ পৃথকীকরণ। অভিকর্ষজ পৃথকীকরণের সাহায্যে চূর্ণীকৃত আকরিককে অভিকর্ষজ পৃথকীকরণের সাহায্যে, অভিকর্ষজ পৃথকীকরণ বলেছিলাম না তোমাদের? গ্র্যাভিটি সেপারেশন তোমরা দেখবে প্রথম লেকচারটায় বলেছিলাম। পৃথকীকরণের, চূর্ণীকৃত আকরিককে অভিকর্ষজ পৃথকীকরণের সাহায্যে বালি, মাটি, কাদা দূর করে আকরিকের গাড়িকরণ করা হয়। পৃথকীকরণের সাহায্যে বালি, মাটি, কাদা দূর করে আকরিকের গাড়িকরণ করা হয়, আকরিকের গাড়িকরণ করা হয়। এটা করবে, আকরিকের গাড়িকরণ করা হয়। ব্যাস, গাড়িকরণ হয়ে গেল। এরপর আমরা যেটা পরেরটা করব সেটা হচ্ছে ভস্মীকরণ। ভস্মীকরণ মানে ক্যালসিনেশন। 3 নম্বর যেটা আমরা করব এটা হচ্ছে ভস্মীকরণ। দেখো এটা ভস্মীকরণ করব কারণ আমরা জানি, দেখো এখানে অক্সাইড আকরিক থাকলে আমরা ভস্মীকরণ করি এবং ভস্মীকরণ পদ্ধতিতে, ক্যালসিনেশন পদ্ধতিতে আমাদের পরিমিত বায়ুপ্রবাহে বা বায়ুপ্রবাহ ছাড়া উত্তপ্ত করতে হয় এই আকরিকটাকে। আমরা এখানে কি করবো? পরিমিত বায়ুপ্রবাহে উত্তপ্ত করব, মানে অল্প অক্সিজেনের উপস্থিতিতে আমরা উত্তপ্ত করব। তাহলে ভস্মীকরণের জায়গায় লেখো গাড়িকৃত আকরিককে পরিমিত বায়ুপ্রবাহে
পরিমিত বায়ুপ্রবাহে মানে অল্প পরিমাণ বায়ুপ্রবাহ আমি দিলাম পরাবর্ত চুল্লিতে, যে এটা যেটা প্রস্তুত করা হয় পরাবর্ত চুল্লিতে উত্তপ্ত করা হয়। পরাবর্ত চুল্লিতে আয়রনটা পরাবর্ত চুল্লিতে উত্তপ্ত করা হয়। পরিমিত বায়ুপ্রবাহে পরাবর্ত চুল্লিতে উত্তপ্ত করা হয়। এবং এর ফলে পরিবর্ত চুল্লিতে উত্তপ্ত করলে কি হবে? মূল ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে যে এর মধ্যে এই আকরিকের মধ্যে যে জলীয় বাষ্প ছিল, সেই জলীয় বাষ্প কিন্তু হিট দিয়ে জলীয় বাষ্পগুলো কিন্তু বেরিয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে মূলত জলীয় বাষ্প দূর হবে, এছাড়াও অন্যান্য অপদ্রব্যগুলো অক্সাইডে রূপান্তরিত হবে। অন্যান্য যে অপদ্রব্য ছিল, যদি আরো কিছু অপদ্রব্য রয়ে যায় সেগুলো অক্সাইডে রূপান্তরিত হবে। তাহলে আমি কি লিখবো? পরবর্তী চুল্লিতে উত্তপ্ত করা হয়, এর ফলে জলীয় বাষ্প দূর হয়, এর ফলে জলীয় বাষ্প দূর হয় এবং অন্যান্য অপদ্রব্যগুলো মানে আরো কিছু যদি খনিজ মল রয়ে যায় আর কি, অন্যান্য অপদ্রব্যগুলি অক্সাইডে পরিণত হয়ে বাষ্পীভূত হয়। অক্সাইডে পরিণত হয়ে বাষ্পীভূত হয়। ব্যাস এই পর্যন্ত হলো বাষ্পীভূত হয়। এটা হচ্ছে ভস্মীকরণ, বাষ্পীভূত হয় লিখবে। এবার ভস্মীকরণের পরে যেটা আমরা করবো সেটা হচ্ছে বিগলন। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট স্টেপ, বিগলন। এবং বিগলনের জন্য 4 নম্বর স্টেপে আমি লিখবো বিগলন। এবং এই বিগলনের জন্য আমরা যেটা করব, বিগলনের জন্য আমরা একটা মিক্সচার তৈরি করব, যে 8 ভাগ ভস্মীভূত আকরিক, 4 ভাগ কোক চূর্ণ। দেখো আমরা বিগলনের জন্য একটা মিক্সচার তৈরি করব, 8 ভাগ ভস্মীভূত আকরিক, যেটা আমরা আগের স্টেপটা পেয়েছি, 8 ভাগ ভস্মীভূত আকরিক, 4 ভাগ কোক চূর্ণ। কোক চূর্ণ মানে তোমরা জানো যে কোক চূর্ণ কার্বনের একটা উপভেদ কোক, সেই কোক চূর্ণ ও 1 ভাগ ওজনের চুনা পাথর, 1 ভাগ চুনা পাথর ও 1 ভাগ চুনা পাথর মানে সিএসি হচ্ছে চুনা পাথর, 1 ভাগ চুনা পাথর, এটা হচ্ছে সিএসি হচ্ছে। এটাই কিন্তু ব্র্যাকেটে তুমি লিখবে, এটা বিগালক রূপে কাজ করবে। আমরা পরে দেখিয়ে দেবো চুনা পাথর থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হবে, সিএসিও থেকে উত্তপ্ত করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হয়, সেই কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সিও নির্গত হয়, সেই সিও এবং CO2টা কিন্তু কাজে লাগবে, আমরা পরে আমরা দেখিয়ে দেবো। তাহলে 8 ভাগ ভস্মীভূত আকরিক, 4 ভাগ কোক চূর্ণ, 1 ভাগ চুনা পাথর, বিগালক যোগ করে মারুত চুল্লিতে, এখানে যে ব্যবহার করা মারুত চুল্লিতে বলে, মারুত চুল্লিতে মানে একটা চুল্লি মানে একটা সেটআপ আর কি, বাস্ট ফার্নেস যেটা বলে, মারুত চুল্লিতে বিগলন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। মারুত চুল্লিতে বিগলন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। ব্যাস। এবং দেখো এখানে মারুত চুল্লিতে একটা বড় একটা চুল্লি, এবং সেখানে বাস্ট ফার্নেসে বিভিন্ন রকম কিন্তু উষ্ণতা থাকে, এবং বিভিন্ন উষ্ণতায় কিন্তু এবার বিক্রিয়াটা সম্পন্ন হয়। এবং এরপরে যে আমরা লিখবে যে মারুত চুল্লিতে উষ্ণতার বিভিন্ন স্তর থাকে, মারুত চুল্লিতে উষ্ণতার বিভিন্ন স্তর থাকে, মারুত চুল্লিতে উষ্ণতার বিভিন্ন স্তর থাকে এবং এবং সেই স্তরে কিন্তু বিক্রিয়াটা সম্পন্ন হয়। প্রথমত দেখো স্তরগুলো কি কি, প্রথমত আমরা করব দহন অঞ্চল, 1 নম্বর করব দহন অঞ্চল। মারুত চুল্লির উষ্ণতার বিভিন্ন স্তর থাকে, স্তরগুলো কি কি? 1 নম্বর হচ্ছে দহন অঞ্চল, এবং দহন অঞ্চলের টেম্পারেচার থাকে 1900 ডিগ্রি সেলসিয়াস, অনেক হাই, 1900 ডিগ্রি সেলসিয়াস। এবং এখানে কি হয়, এখানে এই যে কোক চূর্ণ আছে না, সেই কোক চূর্ণ কোকের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এক্ষেত্রে কি হয়, দহন অঞ্চলে এই কোক চূর্ণ, এই যে 4 ভাগ কোকের দহনে এই যে কোক আমি মিশিয়েছি, কোকের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে কোকটাকে অক্সিজেন দ্বারা দহন করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন, এই হচ্ছে বিক্রিয়া। কোকের দহনে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
এবার আমরা করব গলন অঞ্চল, এই দহন অঞ্চলে এই বিক্রিয়াটা হয়েছে, এবার আমরা করব গলন অঞ্চল। এবং গলন অঞ্চলে কি হবে, গলন অঞ্চল টেম্পারেচার থাকবে 1300 ডিগ্রি সেলসিয়াস, গলন অঞ্চলে টেম্পারেচার থাকবে 1300 ডিগ্রি সেলসিয়াস। এবং 1300 ডিগ্রি সেলসিয়াসে কি হবে, এই স্থানে CO2, এই যে CO2 উৎপন্ন হয়েছে, CO2টা কার্বনের সঙ্গে বিক্রিয়া করে CO তে পরিণত হবে। এই স্থানে আমি লিখছি দেখো, এই স্থানে CO2 কার্বনের সাথে বিক্রিয়া করে সি এর সাথে, কার্বনের সাথে মানে কোকের সাথে, কার্বনের সাথে বিক্রিয়া করে মানে কোকের সাথে বিক্রিয়া করে সিওতে পরিণত হয়, মানে কার্বন মনোক্সাইডে পরিণত হয়, সিওতে বিজারিত হয়। তাহলে বিক্রিয়াটা কি হবে, এই CO2 আর সি এটা বিক্রিয়া করে কি হবে, সিওতে পরিণত হচ্ছে। এবং Fe2O3 অক্সাইডটা হিমাটাইট, এই Fe2O3 কোক দ্বারা বিজারিত হয়ে Fe উৎপন্ন করে। এক্ষেত্রে কিন্তু Fe উৎপন্ন হয়ে যাচ্ছে। Fe2O3 কোক দ্বারা বিজারিত হবে, এই যে কোক, এখানে কোকটা আছে, এই কোক দ্বারা কিন্তু বিজারিত হবে এবং বিজারিত হয়ে তৈরি করবে আমাদের আয়রন। Fe2O3 কোক দ্বারা বিজারিত হয়ে Fe তে পরিণত হয়, Fe উৎপন্ন করে, কোক দ্বারা বিজারিত হয়ে Fe উৎপন্ন করে। এবং দেখো এখানে Fe2O3 এই কোক দ্বারা বিজারিত হয়ে তৈরি করবে Fe আর CO। Fe2O3 কোক দ্বারা বিজারিত হয়ে আয়রন উৎপন্ন করে এবং কার্বন মনোক্সাইড উৎপন্ন হচ্ছে। এখন আয়রন উৎপন্ন হচ্ছে, কিন্তু বিক্রিয়াটাকে মানে আরো একটু আমি কন্টিনিউ করব যাতে এই Fe উৎপাদনটা আরো বেশি হয়। এখানে Fe উৎপন্ন হয়ে যাচ্ছে আয়রন, আরো কিন্তু আমি বেশি কন্টিনিউ করব। অর্থাৎ এক্ষেত্রে গলন অঞ্চল হয়ে গেছে। এবার আমরা করব, দেখো এখানে 2 নম্বর পর্যন্ত লিখলে আমি উপরটা মুছছি, তাহলে এরপর আমরা 3 নম্বর অঞ্চলে যাব। সেটা দেখো 3 নম্বর অঞ্চলে যাব, ধাতুমল গঠন অঞ্চল। আমি পুরো মুছছি এখানটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখানে মারুচ্চল্লিতের প্রক্রিয়াটা আমরা 1 নম্বর দহন অঞ্চল করেছি, 2 নম্বর গলন অঞ্চল, আর 3 নম্বর আমরা করব ধাতুমল গঠন অঞ্চল। 3 নম্বর আমরা করব ধাতুমল গঠন অঞ্চল। দেখো আমরা আগের স্টেপেই আয়রন পেয়ে গেছি, তবু আরো অতিরিক্ত পরিমাণ আয়রন আমরা পাবো। ধাতুমল গঠন অঞ্চল, ধাতুমল গঠন অঞ্চল, এখানে টেম্পারেচার কত থাকে, এখানে টেম্পারেচার থাকে, এখানে তো 1900 ডিগ্রি দহন অঞ্চলে, গলন অঞ্চলে 1300 ডিগ্রি, আর ধাতুমল গঠন অঞ্চলে টেম্পারেচার থাকে 900 ডিগ্রি সেলসিয়াস, 900 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে তুমি এই বিগালকটা ব্যবহার করেছো চুনাপাথর, সেই চুনাপাথর যে বিগালকটা ব্যবহার করেছো, যেটা CaC হচ্ছে, সেই চুনাপাথর তাপে বিয়োজিত হয় এবং চুনাপাথর তাপে বিয়োজিত হয়ে CaO এবং CO2 উৎপন্ন করে। এবং এই CaO খনিজমল, যে আম্লিক খনিজমল, CO একটা ক্ষারীয় খনিজমল, CaO একটা ক্ষারীয় বিগালক, এবং সেক্ষেত্রে আম্লিক যে খনিজমলগুলো আছে, যেমন ধরো SiO2, তার সঙ্গে বিক্রিয়া করে একটা ধাতুমল গঠন করবে। আমি সেটাই এখানে লিখে দেখাবো। ধাতুমল গঠন অঞ্চলে কি হবে, এক্ষেত্রে এখানে যে চুনাপাথর মানে CaC, যেটা তুমি নিয়েছিলে, চুনাপাথর CaCO3 বিয়োজিত হয়ে, চুনাপাথর CaCO3 বিয়োজিত হয়ে কি উৎপন্ন করে, চুনাপাথর বিয়োজিত হয়ে CaO ও CO2 উৎপন্ন করে। এবার এই CaOটা একটা কিন্তু বিগালক রূপে কাজ করবে। এবং CaOটা কি বিগালক, CaOটা হচ্ছে একটা ক্ষারীয় বিগালক। CaO যেহেতু ক্ষারীয় বিগালক, সুতরাং এরা কি করবে, এরা হচ্ছে খনিজমলে থাকা SiO2, এটা বালি বা সিলিকা, এই খনিজমলের, সেটা হচ্ছে আম্লিক খনিজমল, তার সঙ্গে কিন্তু বিক্রিয়া করবে। এরপর উৎপন্ন করে, এর ফলে এখানে চুনাপাথর CaCO3 বিয়োজিত হয়ে CaO CO2 উৎপন্ন করে। এর ফলে CaO যেটা লেখো, CaO এটা হচ্ছে ক্ষারীয় বিগালক। এর ফলে CaO যেটা হচ্ছে ক্ষারীয় বিগালক, আম্লিক খনিজমল
খনিজমল SiO2 এর সঙ্গে বিক্রিয়ায় SiO2 এর সঙ্গে বিক্রিয়ায় SiO2 মানে সিলিকা বিক্রিয়ায় CaSiO3 যেটা হচ্ছে ধাতুমল CaSiO3 ধাতুমল গঠন করে এই ধাপে কিন্তু এটাই হয়। এবং এই ধাপে যে দুটো জিনিস ঘটলো সেই বিক্রিয়াগুলো লিখে দাও। তাহলে দেখো চুনাপাথর প্রথমে বিয়োজিত হচ্ছে, চুনাপাথর CaCO3, এটা বিয়োজিত হয়ে কি তৈরি করছে CaO আর CO2। এবার এই CaOটা SiO2 এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করছে, তৈরি করছে CaSiO3। ব্যাস, এটা হচ্ছে ধাতুমল। CaSiO3 টা কি ধাতুমল, মানে আরেকটু বিশুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো যেটা আমরা বলবো বিজারণ অঞ্চল। চতুর্থ নম্বর আমরা যেটা করবো ব্লাস্ট ফার্নেসের বা মারুৎচুল্লিতে যে আরো যে বিজারণ অঞ্চল, এই বিজারণ অঞ্চলে কি হবে, বিজারণ অঞ্চল এক্ষেত্রে টেম্পারেচারটা অনেকটাই কম, 200 থেকে 250 থেকে শুরু এবং 700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বিজারণ অঞ্চল এখানে 250 থেকে টেম্পারেচার থাকবে 700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ঠিক আছে, বিজারণ অঞ্চলে টেম্পারেচার থাকবে এইটা। এই বিজারণ অঞ্চলে কি হয়, বিজারণ অঞ্চলে যে কার্বনের যে বিভিন্ন অক্সাইড গুলো ছিল সেই অক্সাইড গুলো CO দ্বারা বিজারিত হয়ে কিন্তু ধাতু উৎপন্ন করবে। এক্ষেত্রে দেখো, যে এই অঞ্চলে যে মানে আয়রনের খালি কেবলমাত্র Fe2O3, আমরা যে হিমাটাইট করে নিয়েছি Fe2O3, তো Fe2O3 এর মধ্যে খালি Fe2O3 অক্সাইড আছে তা কিন্তু নয়, আয়রনের কিন্তু অন্যান্য অক্সাইডও সেখানে আছে, ধরো FeO বা Fe3O4 সেই অক্সাইডগুলোও কিন্তু প্রেজেন্ট আছে। এবার এই বিজারণ অঞ্চলে ওই যে অক্সাইডগুলো ছিল Fe2O3 তো এখানে বিজারিত হয়ে গেল কার্বন দ্বারা, আর Fe2O3 এর সঙ্গে আরো যেসব আয়রনের অক্সাইড আছে সেগুলোও কিন্তু বিজারিত হবে। এবং বিজারিত হবে কার দ্বারা, বিজারিত হবে কোক চূর্ণ দ্বারা, এবং কোক চূর্ণ দ্বারা বা কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত হবে। এবং কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত হয়ে এক্ষেত্রেও কিন্তু আরো বেশি করে আয়রন ধাতুটা উৎপন্ন করবে। অর্থাৎ আমি লিখবো যে এই অঞ্চলে আয়রনের অন্যান্য অক্সাইডগুলি, বিজারণ অঞ্চল, এই অঞ্চলে আয়রনের Fe এর অন্যান্য অক্সাইডগুলি, অন্যান্য অক্সাইডগুলি CO দ্বারা বিজারিত হয়ে এই যে CO উৎপন্ন হচ্ছে, এই যে CO দেখো না, CO যে উৎপন্ন হয়েছিল আমি বলেছিলাম কাজে লাগাবো, অন্যান্য অক্সাইডগুলি CO দ্বারা বিজারিত হয়ে আয়রনে Fe পরিণত হয়, মানে Fe এর পার্সেন্টেজটা বাড়ছে আর কি, এখানে Fe পরিণত হচ্ছে, আরো Fe এর পার্সেন্টেজটা বাড়ছে। যেমন ধরো Fe3O4 এই একটা অক্সাইড থাকে, Fe2O3 এর মধ্যে খালি Fe2O3 আছে তা নয়, Fe3O4 ও থাকে। Fe3O4 এই অক্সাইডটা কার্বন মনোক্সাইড দ্বারা বিয়োজিত হবে এবং এখানে তৈরি করবে Fe এবং তার সঙ্গে সঙ্গে CO2, বা তুমি এখানে পাচ্ছ FeO, এটাও কার্বন মনোক্সাইড দ্বারা বিজারিত হবে এবং Fe এবং CO2 তৈরি করবে। হয়েছে? এইভাবে যে আয়রন এইভাবে আমরা আয়রন পাচ্ছি, এবং এইভাবে যে আয়রন আমরা পাবো সেই আয়রনের 4% কার্বন এবং অপদ্রব্য মিশ্রিত থাকে। এবং এই 4% আয়রন সমৃদ্ধ এই যে আয়রনটাকে আমরা পেলাম তাকে আমরা বলবো পিগ আয়রন বা ছাঁট লোহা। তাহলে দেখো আমি এখানটা পুরো মুছে দিচ্ছি, এই জায়গাটা পুরো মুছে দিচ্ছি, এবং লাস্টে এই কনক্লুশনটা টেনে দেবে, তাহলেই হয়ে যাবে। এইভাবে লেখো তোমরা যে এরপরে এইভাবে প্রাপ্ত আয়রনের মধ্যে, এইভাবে প্রাপ্ত আয়রনে Fe-তে কার্বন থাকে 4%-এর কাছাকাছি, কার্বন থাকে 4%-এর কাছাকাছি, কার্বন থাকে 4%-এর কাছাকাছি, 4%-এর কাছাকাছি। একে আমরা বলবো ছাঁট লোহা বা পিগ আয়রন। একে পিগ আয়রন বা
ছাঁট লোহা বলে, পিগ আয়রন বা ছাঁট লোহা বলে। একে কার্বন সহ উত্তপ্ত বায়ু চালনা করে গলালে 3% কার্বন যুক্ত আমরা যেটা পাবো সেটা হচ্ছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা পাবো। এই পিগ আয়রন হচ্ছে নিম্নমানের লোহা, মানে ছাঁট লোহা। তো ছাঁট লোহাটা অত ভালো কাজে লাগে না। তো একে কার্বন সহ উত্তপ্ত বায়ু প্রবাহে একে উত্তপ্ত বায়ু প্রবাহে চালনা করলে, একে কার্বন সহ উত্তপ্ত বায়ু প্রবাহে চালনা করলে 3% কার্বন যুক্ত, মানে কার্বনের পার্সেন্টেজ আরো কমছে। কার্বন মানে এখানে কার্বন পার্সেন্টেজ যত কমবে তত কিন্তু আয়রনের চরিত্র ভালো হবে। চালনা করলে 3% কার্বন যুক্ত আমরা যেটা পাবো কাস্ট আয়রন বা ঢালাই লোহা, কাস্ট আয়রন বা ঢালাই লোহা পাওয়া যায়, বুঝতে পারলে? এবার আস্তে আস্তে করে আমরা পিগ আয়রন থেকে আমরা তৈরি করে নেবো। আমরা পিগ আয়রন থেকে আমরা মানে এই ছাঁট লোহাটা যেটা পেলাম, ছাঁট লোহা থেকে স্টিল পর্যন্ত আমরা তৈরি করতে পারি। স্টিল যেখানে খুব উন্নত মানের যে লোহার সরঞ্জাম সেটা স্টিলের হয়। এবং তোমরা এটা এই দুটো কথা এখানে লিখে নাও যে এটা পর্যন্ত লোহা নিষ্কাশনটা তো হয়ে গেল, আমরা ঢালাই লোহা পেয়ে গেলাম কাস্ট আয়রন পর্যন্ত। এরপরে স্টিল যদি তৈরি করা হয় পিগ আয়রন থেকে তোমরা কয়েকটা কথা লেখো, অ্যাসিড বেসিমার পদ্ধতিতে স্টিল তৈরি করা হয়। এখানে কয়েকটা কথা লেখো যে পিগ আয়রন থেকে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে স্টিল তৈরি করা হয়। অ্যাসিড বেসিমার পদ্ধতি আছে, সেই অ্যাসিড বেসিমার পদ্ধতিতে স্টিল তৈরি করা হয়। পিগ আয়রন থেকে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে স্টিল তৈরি করা হয় এবং এই স্টিল তৈরি করার জন্য একটা সংকর ধাতু কাজে লাগে অ্যাসিড বেসিমার পদ্ধতিতে। এই সংকর ধাতুটার নামটা তোমাদের মনে রাখতে হবে। এক্ষেত্রে স্পাইজেল সংকর ধাতু, স্পাইজেল হচ্ছে একটা সংকর ধাতু ব্যবহার করা হয়। এই প্রশ্নটা তোমরা শর্ট প্রশ্নের রূপে একটু পড়েছে, সংকর ধাতু ব্যবহার করা হয়। এবং স্পাইজেলটা কি? স্পাইজেলটা হচ্ছে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং এফি, এই তিনটের মিশ্রণ আয়রন, এটা হচ্ছে স্পাইজেল সংকর ধাতু। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং এফি এই তিনটে মিশ্রণ কিন্তু স্পাইজেল। এবং স্পাইজেল সংকর ধাতু আমরা ব্যবহার করে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা স্পাইজেল সংকর ধাতু ব্যবহার করা হয় এবং ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং এফি। তো এটা ক্রোমিয়ামই হবে, ক্রোমিয়ামটাই একটু লাগছে, স্পাইজেল সংকর ধাতু ব্যবহার করা হয়। তো তোমাদের স্পাইজেল সংকর ধাতুটা মনে রাখলেই হবে, এর মধ্যে উপাদান রূপে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং আয়রন থাকে, এটা মনে রাখলেই হবে। এবং দেখো এইটা যেটা আমরা করব এবং সেই স্পাইজেল সংকর ধাতুটা ব্যবহার করে আমরা কিন্তু এই পিগ আয়রন থেকে আমরা অ্যাসিড বেসিমার পদ্ধতিতে স্টিল তৈরি করতে পারবো। তো এইভাবেই কিন্তু আমরা তৈরি করে থাকি, যে আমরা আয়রন আমরা তৈরি করে থাকি এবং এই আয়রনটা আমাদের বাণিজ্যিকভাবে আমরা কিন্তু ব্যবহারও করতে পারি, মানে স্টিল বা আমাদের যেটা আমরা বললাম ঢালাই লোহা, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তো দেখো এইভাবেই কিন্তু আমরা তৈরি করেছি, মানে আমাদের যে চ্যাপ্টারটা এইভাবেই আমরা কমপ্লিট করলাম এইভাবেই। এবং এক্ষেত্রে তোমাদের যে ব্যাপারটা থাকবে এটা খুব ভালো করে করবে। এই চারটে আমি যে সংকর ধাতু করলাম সেই জায়গাটা, মানে সংকর ধাতু যেটা স্পাইজেলটা, আমার এক্ষেত্রে এই স্পাইজেলটা এক্ষেত্রে আমার একটু সন্দেহ হচ্ছে যে ক্রোমিয়ামটা নাকি কার্বন। এক্ষেত্রে কার্বন হবে আশা করছি। কার্বনটা একটু দেখবে, কার্বন, ম্যাঙ্গানিজ এবং আয়রন। তো কার্বন, ম্যাঙ্গানিজ এবং আয়রন এর একটা সংকর ধাতু হচ্ছে স্পাইজেল, এই কথাটা একটু মনে রাখবে, ব্যাস। তো এইখানে ক্রোমিয়ামটা নয়, এখানে কার্বনটা ব্যবহার হবে, ক্রোমিয়ামটা ঠিক নয়। তো দেখো এইভাবেই কিন্তু আমরা যেটা পড়েছি
অর্থাৎ আমরা ধাতুবিদ্যা বা মেটালার্জি আমরা এই 6টা লেকচারে কিন্তু আমরা শেষ করলাম। এবং আমি আশাবাদী যে এই যে 6টা লেকচার তোমাদের করালাম এবং লাস্ট 4টে লেকচারে 4টে ধাতু যে নির্গমন যে করালাম এক্সট্রাকশন, এই 4টে ধাতুর মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষায় একটা কিন্তু যে কোনো একটা ধাতু তোমরা পরীক্ষায় পাবে এবং 3 নম্বর সেখানে পড়বে এবং 3 নম্বর তোমরা নিশ্চিতভাবে তোমরা স্কোর করতে পারবে। তো মেটালার্জি চ্যাপ্টার আমার এখানেই শেষ। এরপরে আরো কিছু ছোট ছোট প্রশ্ন হয়তো এখানে থাকতে পারে, কিন্তু ছোট ছোট প্রশ্ন এখানে থাকে না। এখানে মূলত এই ধাতু নিষ্কাশনই থাকে এবং ধাতু নিষ্কাশনের যে জিনিসগুলো আমি বললাম এইগুলো কিন্তু ব্যবহার করবে। এবং এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে তোমাকে কাস্ট আয়রন বা ঢালাই লোহা পর্যন্ত পাওয়া যায়, এই পর্যন্ত লিখে দিলেই যথেষ্ট, আর কিছু লিখতে হবে না। আর পিগ আয়রন এটা তোমাকে স্পাইসের সম্পর্কিত ব্যবহার করা, এটা এক্সট্রা, এটা তোমার এক্সট্রা নলেজের জন্য এটা বললাম। আজকে এই পর্যন্ত। এরপর নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে, ততক্ষণ এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা ভালো থেকো। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।